আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা প্রথম ভিডিও লেকচারে দেখেছিলাম সংখ্যা পদ্ধতির প্রাথমিক ধারণা সম্বন্ধে। আজকের ভিডিও লেকচারে আমরা দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্বন্ধে, অর্থাৎ এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতিতে কিভাবে যাওয়া যায় আমরা সেটা দেখব। তো তোমরা যারা প্রথম লেকচারটা দেখোনি তারা প্লিজ একটু প্রথম লেকচারটা দেখে আসো। আমরা এই ভিডিও ডেসক্রিপশনে প্রথম লেকচারটা লিংক দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে আসো, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। তো আমরা আজকে লেকচার শুরু করি। আজকে আমরা দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতিতে কিভাবে যাওয়া যায় আমরা সেটা দেখব। তো আমরা প্রথমে দেখব দশমিক থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কিভাবে যাওয়া যায়, অর্থাৎ দশমিক থেকে বাইনারিতে কিভাবে যাওয়া যায়, দশমিক থেকে অক্টালে কিভাবে যাওয়া যায়, দশমিক থেকে হেক্সাডেসিমালে কিভাবে যাওয়া যায় আমরা সেটা দেখব। তো এই জন্য তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস মনে রাখতে হবে। আমি গত লেকচারে বলেছিলাম একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো ডিজিট থাকে তার বেস হচ্ছে তত। যেহেতু দশমিকের ডিজিট হচ্ছে 10টা, তার বেস হচ্ছে 10। বাইনারিতে ডিজিট হচ্ছে 2টা, তাহলে বেস হচ্ছে 2। অক্টালে ডিজিট ছিল 8টা, তার মানে বেস হচ্ছে 8। আর হেক্সাডেসিমালে ডিজিট হচ্ছে 16টা, তার মানে বেস হচ্ছে 16। তোমরা যদি সংখ্যা পদ্ধতির বেসটা মনে রাখতে পারো তাহলে খুব সহজে তোমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো করতে পারবে। সংখ্যা পদ্ধতির রূপান্তরের জন্য আমরা দশমিক থেকে যে সংখ্যা পদ্ধতিতে যাব তার বেস দিয়ে আমাদের ভাগ করতে হবে অথবা গুণ করতে হবে। আমি কি বললাম আমি আরেকবার বলছি, আমরা দশমিক থেকে যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা বেস দিয়ে আমাদের ভাগ করতে হবে অথবা গুণ করতে হবে। এখন কথা হচ্ছে কখন আমরা ভাগ করব আর কখন আমরা গুণ করব। আমাদের যদি পূর্ণ সংখ্যা থাকে, তাহলে আমরা কি করব? ভাগ করব। আমাদের যদি ভগ্নাংশ থাকে তাহলে আমরা কি করব? গুণ করব। আচ্ছা, তোমরা এটা একটু লিখে ফেলতে পারো যে পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করতে হবে এবং ভগ্নাংশ থাকলে গুণ করতে হবে। আচ্ছা, চলো এখন আমরা একটা एग्जांपल দেখি। আমি একটা সংখ্যা নিয়ে নিচ্ছি, সাপোজ আমি নিলাম 37। এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারিতে রূপান্তর করো, অর্থাৎ 37 সংখ্যাটাকে আমাদের কি করতে হবে? বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমাদের যেটা দেখতে হবে 37টা কোন সংখ্যা পদ্ধতিতে আছে সেটা দেখতে হবে। দেখো 37 এর বেস কিন্তু হচ্ছে 10, তার মানে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে? এটা আছে হচ্ছে দশমিকে, তাই না? আমাদের দশমিক থেকে কিসে যেতে হবে? বাইনারিতে যেতে হবে। আমি বলেছিলাম আমরা দশমিক থেকে যে সংখ্যা পদ্ধতিতে যাব তার বেস দিয়ে ভাগ করব অথবা গুণ করব। তাহলে দশমিক থেকে আমরা কিসে যাচ্ছি বলো? আমরা দশমিক থেকে যাচ্ছি বাইনারিতে। তাহলে বাইনারি বেস কত? বাইনারি বেস হচ্ছে 2। তাহলে আমরা 2 দিয়ে হয় ভাগ করতে হবে অথবা গুণ করতে হবে। এখন যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, আমরা কি বলেছিলাম? পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করব, তাই না? তাহলে আমরা কি করতে হবে? এখানে 37 কে 2 দিয়ে ভাগ করতে হবে। চলো আমরা শুরু করি কাজটা। তাহলে দেখো আমি যদি 37 কে 2 দিয়ে ভাগ করি, দেখো আমি এখানে ভাগ করে দেখাচ্ছি তোমাদের। 37 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 18 দুগুণে হয় হচ্ছে 36 আর ভাগশেষ থাকে হচ্ছে 1। তাহলে আমরা ভাগফলটা এখানে লিখব, তারপর একটা হাইফেন চিহ্ন দিব, তারপর আমরা লিখব হচ্ছে ভাগশেষটা। আমি কি বললাম? 2 দিয়ে ভাগ করব, ভাগফলটা এখানে লিখব, একটা হাইফেন চিহ্ন দিব, তারপর আমরা কি লিখব? ভাগশেষটা লিখব। খুব ইজি। আচ্ছা, তারপর আমরা এটাকে আবার 2 দিয়ে ভাগ করব। এভাবে কতক্ষণ ভাগ করব? যতক্ষণ না আমরা এই ভাগফলটা শূন্য পাচ্ছি আমরা ততক্ষণ ভাগ করতেই থাকবো। তো চলো আমরা আবার 2 দিয়ে ভাগ করি। তাহলে 18 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 9, ভাগশেষ হচ্ছে 0। তুমি যদি 9 কে আবার 2 দিয়ে ভাগ করো তাহলে ভাগফল হচ্ছে 4, ভাগশেষ হচ্ছে 1। তুমি যদি 4 কে 2 দিয়ে ভাগ করো ভাগফল হচ্ছে 2, ভাগশেষ হচ্ছে 0। তুমি যদি 2 কে আবার 2 দিয়ে ভাগ করো ভাগফল হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 0। তুমি যদি 1 কে 2 দিয়ে ভাগ করো, এবার দেখো আমি যদি 1 কে 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কিন্তু হয় 0 আর ভাগশেষ হয় হচ্ছে 1। তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 0, ভাগশেষ হচ্ছে তোমার 1। দেখো আমরা কিন্তু ভাগফল কি পেয়ে গেছি? 0 পেয়ে গেছি। আমি বলেছিলাম যে ভাগফলটা 0 পেলে আমরা থেমে যাব, তাই না? আমাদের কাজ কিন্তু শেষ। তাহলে আমরা কি করব? এই যে আমরা ভাগশেষ যেগুলো পেলাম এই অংশটা, এই ভাগশেষগুলোকে আমরা কি করব? নিচ থেকে উপর পর্যন্ত সাজিয়ে লিখে দিব। তাহলে আমি যদি এটাকে নিচ থেকে উপর পর্যন্ত সাজিয়ে লিখি তাহলে কি হবে? দেখো আমি এটাকে নিচ থেকে উপর পর্যন্ত সাজিয়ে লিখবো। তাহলে দেখো এটা হবে হচ্ছে 1 0 0 1 0 1। এটা একটা কি সংখ্যা? আমরা কিসে গেছি? বাইনারিতে গেছি। তাহলে বেস কত হবে? বেস হবে 2। তাহলে এটাই হচ্ছে আমাদের
অ্যানসার। তাহলে আমি আবার বলে দিচ্ছি প্রসেসটা। প্রসেস হচ্ছে আমাদের একটা সংখ্যা দেওয়া থাকবে, আমাদের সেটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। এখন যেহেতু বাইনারিতে রূপান্তর করতে হবে সেহেতু আমরা এটা বেস দিয়ে ভাগ করব, কারণ এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এখন 37 যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 18 হবে ভাগফল, ভাগশেষ হচ্ছে 1। 18কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল হচ্ছে 9, ভাগশেষ হচ্ছে 0। এভাবে ভাগ করতে থাকলে শেষমেশ আমরা ভাগফল পাবো 0, ভাগশেষ পাবো 1। আমরা যখন ভাগফলটা 0 পেয়ে যাব তখন আমরা থেমে যাব। তারপরে কি করব, এই যে ভাগশেষগুলো আছে এই ভাগশেষগুলোকে আমরা নিচ থেকে উপর পর্যন্ত সাজিয়ে লিখে দিব, তাহলে আমাদের এখানে কাজ শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। চলো আমরা আরেকটা एग्जांपल দেখি। আমি এটা মুছে ফেলছি। আচ্ছা, এবার আমরা একটা ভগ্নাংশ করি। দেখো আমি লিখলাম 0.125। দেখো আমরা আগেবার করেছিলাম পূর্ণ সংখ্যা, তাই না? এবার আমরা কি করছি, এবার আমরা করছি ভগ্নাংশ। তাহলে আমরা কি বলেছিলাম, ভগ্নাংশের ক্ষেত্রে কি 2 দিয়ে ভাগ করব না 2 দিয়ে গুণ করব? অবশ্যই 2 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা বলেছিলাম পূর্ণ সংখ্যা হলে ভাগ করতে হয় আর ভগ্নাংশ হলে গুণ করতে হয়। তাহলে আমরা এটাকে কি করব, 2 দিয়ে গুণ করব। তো চলো গুণ করা শুরু করি। আমি যদি 0.125 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এটা হবে হচ্ছে 0.125 কে 2 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 0.25। এখন এটা লেখার নিয়ম হচ্ছে তুমি একটা মাঝখানে দাগ দিবা, তারপরে গুণ করার পরে যেটা তোমার পূর্ণ অংশ থাকবে পূর্ণ অংশটা আমরা এই পাশে লিখব আর ভগ্নাংশটুকু এই পাশে লিখব। দেখো আমি কি করলাম, 0.125 কে 2 দিয়ে গুণ করলাম, তারপরে যে ভাগফলটা পেলাম তার পূর্ণ অংশটুকু এই পাশে লিখলাম এবং ভগ্নাংশটুকু আমরা কি করলাম এই পাশে লিখলাম, তাই না? আচ্ছা, এটাকে আমরা আবার 2 দিয়ে গুণ করব। এবার যদি 2 দিয়ে গুণ করি তাহলে রেজাল্ট হবে 0.50। আমি পূর্ণ অংশটাকে এই পাশে লিখব আর ভগ্নাংশটুকুকে আমি এই পাশে লিখব। এভাবে আমরা কতক্ষণ 2 দিয়ে গুণ করব? আমরা ভাগের ক্ষেত্রে দেখেছিলাম যতক্ষণ না 0 পাচ্ছি ততক্ষণ আমরা ভাগ করছি। গুণের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস, আমরা যতক্ষণ না এই অংশে 0 পাবো ততক্ষণ আমরা গুণ করতে থাকবো। তাহলে আমরা আবার গুণ করি। এবার দেখো গুণ করলে হয় হচ্ছে 0.50 কে 2 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 1.00। দেখো এবার কিন্তু আমরা 0 পেয়ে গেছি, তাই না? তার মানে আমাদের গুণের কাজ কিন্তু শেষ। আমি কি বলেছিলাম, 0 পেলে আমাদের থেমে যেতে হবে। এখন আমরা কি করব, আমরা আগেবার কি করেছিলাম, নিচ থেকে উপরে লিখেছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে ঠিক উল্টা, অর্থাৎ এবার আমরা লিখব হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত। তাহলে এটার রেজাল্টটা কি হবে দেখো, এটা রেজাল্টটা হচ্ছে 0.01। আর এখানে একটা পয়েন্ট দিয়ে দেব, কারণ এখানে একটা পয়েন্ট আছে, তাই না? আচ্ছা, যেহেতু এটা বাইনারিতে সেহেতু বেস কত হবে, বেস হচ্ছে 2। তাহলে 0.125 দশমিকে এটাকে যদি তুমি বাইনারিতে রূপান্তর করো তাহলে অ্যানসারটা হবে হচ্ছে 0.001। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা খুবই ইজি। যদি সংখ্যাটা পূর্ণ সংখ্যা থাকে তাহলে 2 দিয়ে ভাগ করব, যদি সংখ্যাটা ভগ্নাংশ থাকে তাহলে 2 দিয়ে গুণ করব। কতক্ষণ ভাগ করব গুণ করব, যতক্ষণ আমরা 0 পাচ্ছি। তারপরে আমরা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে কি উপর নিচ থেকে উপরে লিখে দিব, আর যদি ভগ্নাংশ হয় তাহলে কি করব, আমরা উপর থেকে নিচ বরাবর সাজিয়ে লিখে দিলে আমাদের অ্যানসারটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা এমন একটা সংখ্যা করব যেটাতে পূর্ণ অংশ আছে আবার ভগ্নাংশ আছে। দেখো এখানে আমরা লিখছি 27.20, অর্থাৎ এখানে আছে পূর্ণ অংশ আছে আবার এখানে ভগ্নাংশ আছে। আচ্ছা, এটাকে আমাদের কিসে যেতে হবে? দেখো এখানে কিন্তু সরাসরি বলা না যে বাইনারিতে রূপান্তর করো, কিন্তু এখানে বেস দিয়ে দিয়েছে কত, তোমার বেস হচ্ছে 2। তার মানে আমাদের কিসে যেতে হবে, এটা বাইনারি বেস হচ্ছে 2, তাই না? তার মানে আমাদের এটা যেতে হবে হচ্ছে বাইনারিতে। তাহলে আমরা কিভাবে করব, আমরা পূর্ণ অংশের জন্য আলাদাভাবে করব, ভগ্নাংশের জন্য আমরা আলাদাভাবে করব। তারপর দুইটাকে আমরা কি করব, মার্জ করে দেব। চলো দেখি কিভাবে করা যায়। তাহলে আমরা পূর্ণ অংশের জন্য শুরু করি। আমরা এই পাশে পূর্ণ অংশের জন্য করব, এই পাশে আমরা ভগ্নাংশের জন্য করব, তারপর দুইটাকে মার্জ করে দেব। তাহলে আমরা পূর্ণ অংশে কি করতাম, পূর্ণ অংশকে 2 দিয়ে ভাগ করতাম নাকি 2 দিয়ে গুণ করতাম? পূর্ণ অংশে আমরা 2 দিয়ে ভাগ করতাম। তাহলে 2 দিয়ে ভাগ করে এটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে হচ্ছে 13, ভাগশেষ হবে হচ্ছে 1। তুমি যদি আবার এটাকে 2 দিয়ে ভাগ করো ভাগফল হবে হচ্ছে 6, ভাগশেষ হবে হচ্ছে 1। তুমি যদি আবার 2 দিয়ে ভাগ করো ভাগফল হচ্ছে 3, ভাগশেষ হবে হচ্ছে 0। তুমি যদি আবার এটাকে 2 দিয়ে ভাগ করো ভাগফল হবে হচ্ছে 1, ভাগশেষ হবে হচ্ছে 1। তুমি যদি আবার এটাকে 2 দিয়ে ভাগ করো ভাগফল হবে হচ্ছে 0, ভাগশেষ হবে হচ্ছে 1। তাহলে দেখো আমরা ভাগফল কিন্তু 0 পেয়ে গেছি। আমরা ভাগফল যেহেতু 0 পেয়ে গেছি আমাদের কাজ কিন্তু এখানে শেষ। এবার আমরা কি করব, জাস্ট এগুলোকে নিচ থেকে উপর পর্যন্ত লিখে দিতে হবে। তাহলে আমি যদি এটাকে নিচ থেকে উপর পর্যন্ত লিখি তাহলে কি হবে দেখো, তাহলে এটা হবে হচ্ছে 11011। এটা কিন্তু হচ্ছে তোমার
27 কে করলে এটা আসে, অর্থাৎ পূর্ণাংশের রেজাল্ট হচ্ছে এটা। এখনো কিন্তু আমাদের ভগ্নাংশের কাজ করা বাকি, আমরা কিন্তু এখনো 0.20 কে করিনি। তাহলে আমরা এখন 0.20 কে করি। তাহলে 0.20 কে আমরা কি করব, এটা যেহেতু ভগ্নাংশ আমরা এবার কি 2 দিয়ে ভাগ করব নাকি 2 দিয়ে গুণ করব? অবশ্যই আমরা এখানে 2 দিয়ে গুণ করব, যেহেতু এটা ভগ্নাংশ। তো আমি যদি 2 দিয়ে গুণ করি এটাকে, তাহলে 0.20 কে 2 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 0.40। তাহলে আমি কি করব, পূর্ণাংশটা এই পাশে লিখব, ভগ্নাংশটা আমরা এই পাশে লিখব। এবার আমরা 0.40 কে 2 দিয়ে গুণ করি। 0.40 কে 2 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 0.80। তাহলে আমি কি করব, পূর্ণাংশটা এই পাশে লিখব, ভগ্নাংশটা আমি এই পাশে লিখব। এবার এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি আবার, তাহলে হয় হচ্ছে দেখো 1.60। দেখো এখনো কিন্তু আমরা এই পাশে শূন্য পাইনি, তাই না? তাহলে আমাদের আবার গুণ করতে হবে। তাহলে আমরা যদি আবার এখানে গুণ করি, দেখো আমরা কিন্তু 1.60 কে 2 দিয়ে গুণ করব না, আমরা কিন্তু প্রতিবার জাস্ট এই ভগ্নাংশের অংশটুকু, অর্থাৎ এই 0.60 কে আমরা কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। প্রতিবার শুধু তোমাদের কি করতে হবে, ভগ্নাংশের অংশটুকু গুণ করতে হবে। এখানে অনেকে কনফিউজড হয়ে যায়, অনেকে মনে করে 1.60 কে 2 দিয়ে গুণ করতে হবে, আসলে ব্যাপারটা সেরকম না। এখানে 0.60 কে শুধু এই অংশ 2 কে আমি 2 দিয়ে গুণ করব। তাহলে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা হবে হচ্ছে 1.20। দেখো আমরা কিন্তু 2 দিয়ে গুণ করতে আজ কিন্তু এই পাশে কিন্তু শূন্য পাচ্ছি না, তাই না? অর্থাৎ এটা কিন্তু মিলছে না, আমাদের এটা কিন্তু চলতেই থাকছে। তাহলে যখন দেখবে এরকম সিচুয়েশন আসছে যে আমরা 2 দিয়ে গুণ করতেই থাকছি 3 ঘর 4 ঘর পর্যন্ত, কিন্তু আমাদের এইখানে শূন্য আসছে না, তখন আমরা কি করতে পারি, আমরা জাস্ট কাজ শেষ করে দিতে পারি। এখানে কাজ শেষ করে আমরা এটাকে উপর থেকে নিচ পর্যন্ত সাজিয়ে লিখে দিব, এবং পরে জাস্ট যেহেতু এটা মিলছে না সেজন্য আমরা ডট ডট দিয়ে দিব। তাহলে আমরা এটার ফলাফল তাহলে কি হবে, এটা ফলাফল হবে, আমরা যদি উপর থেকে নিচ পর্যন্ত লিখি তাহলে এটা হবে হচ্ছে 0.0011। যেহেতু এটা মিলছে না, চলতেই আছে সংখ্যাটা, সেহেতু আমরা এখানে কি দিয়ে দিব, ডট ডট দিয়ে দিব। তাহলে এটা আমরা পেলাম হচ্ছে ভগ্নাংশের রেজাল্ট। তাহলে এখন আমরা কি করব, পূর্ণাংশ আর ভগ্নাংশকে আমরা কি করব, মার্জ করে দিব, একত্র করে দিব, তাই না? তাহলে এটা অ্যানসারটা হবে হচ্ছে, প্রথমে পূর্ণাংশটা লিখি, পূর্ণাংশ হচ্ছে 11011 পয়েন্ট। এবার আমরা ভগ্নাংশটুকু লিখি, তাহলে ভগ্নাংশ হচ্ছে 0011 ডট ডট ডট। কেন ডট ডট, কারণ এটা এখানে 0 আসে না, এটা চলতেই ছিল, ওইজন্য আমরা কি করলাম, এখানে ডট ডট দিয়ে দিলাম। তাহলে এভাবে আমরা একটা সংখ্যাকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি। আচ্ছা, এবার আমরা যেটা করব, একটা দশমিক সংখ্যা দেওয়া আছে সেটাকে আমরা কিসে রূপান্তর করব, অক্টালে রূপান্তর করব। আমরা এতক্ষণ দেখলাম আমরা যখন দশমিক থেকে বাইনারিতে যেতাম তখন কি করতাম, 2 দিয়ে হয় ভাগ করতাম অথবা 2 দিয়ে গুণ করতাম। এবার দেখো দশমিক থেকে আমাদের কিসে যেতে বলেছে, আমাদের যেতে বলেছে অক্টালে। তাহলে অক্টালের বেস কত, বেস হচ্ছে 8। তাহলে এবার আমরা কত দিয়ে ভাগ করব বা গুণ করব, এবার হচ্ছে আমরা 8 দিয়ে হয় ভাগ করব অথবা গুণ করব। যখন পূর্ণ সংখ্যা হবে তখন 8 দিয়ে ভাগ করব, যখন ভগ্নাংশ হবে তখন 8 দিয়ে গুণ করব। দেখো এখানে কিন্তু পূর্ণাংশ আছে, ভগ্নাংশ আছে, তাহলে আমরা কি করব, পূর্ণাংশের জন্য আলাদাভাবে করব, ভগ্নাংশের জন্য আলাদাভাবে করব, তারপর সেটাকে মার্জ করে দেব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমরা যদি 21 কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে যেটা হবে, দেখো এটা হবে হচ্ছে, ভাগফল হবে হচ্ছে 2, ভাগশেষ হবে হচ্ছে 5। কারণ দেখো তুমি 21 কে তুমি যদি 8 দিয়ে ভাগ করো তাহলে 8 দুগুণ হয় 16, আর ভাগশেষ হয় হচ্ছে 5, তাই না? তাহলে ভাগফল হচ্ছে 2, ভাগশেষ হচ্ছে 5। এবার তুমি যদি 8 কে 2 দিয়ে ভাগ করো, দেখো 8 কে আমি 2 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগফল হবে হচ্ছে 0 আর ভাগশেষ হবে হচ্ছে 2। তাহলে ভাগফল হচ্ছে 0 আর ভাগশেষ হবে হচ্ছে 2। দেখো আমরা ভাগফল কিন্তু 0 পেয়ে গেছি, তাই না? তাহলে আমাদের কি এখানে থেমে যেতে হবে। তারপর আমরা কি করব, এবার আমরা যেহেতু এটা পূর্ণ সংখ্যা সেহেতু কি করব, নিচ থেকে উপরের দিকে আমরা সাজিয়ে লিখে দেব। তাহলে আমরা যদি নিচ থেকে উপরের দিকে এটা লিখি তাহলে এটা হবে হচ্ছে 25। আচ্ছা, তাহলে আমরা পূর্ণাংশের মানটা পেয়ে গেছি। আমরা এবার কি করব, এবার আমরা ভগ্নাংশের জন্য করব। তাহলে চলো ভগ্নাংশের জন্য করি। তাহলে এই পাশে আমরা ভগ্নাংশের জন্য করা শুরু করি। তাহলে এটা হচ্ছে 0.20। আমি কি করব, এটাকে কত দিয়ে গুণ করব, এবার কি 2 দিয়ে গুণ করব না, কারণ এটা হচ্ছে অক্টাল, অক্টালে যেতে বলেছে। তাহলে আমরা কত দিয়ে গুণ করব, এবার আমরা 8 দিয়ে গুণ করব, তাই না? তাহলে চলো 8 দিয়ে গুণ করি। আচ্ছা, আমি যদি এটাকে 8 দিয়ে গুণ করি তাহলে রেজাল্টটা হবে হচ্ছে তোমার 1.60। আমরা পূর্ণাংশকে এই পাশে লিখলাম, ভগ্নাংশকে আমরা এই পাশে লিখলাম। আচ্ছা, এবার দেখো, এবার আবার আমাকে 8 দিয়ে গুণ করতে হবে। এবার আমি কি 1.60 কে 8 দিয়ে গুণ করব নাকি শুধু 0.60 কে 8 দিয়ে গুণ করব? শুধু আমার এই অংশটুকুকে 8 দিয়ে গুণ করতে হবে, তাই না? এদিকে আমার তাকাতে হবে না, শুধু আমার এই অংশটুকুকে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.60 কে তুমি যদি 8 দিয়ে গুণ করো তাহলে এটা হবে হচ্ছে 4.80। আচ্ছা, এবার তুমি যদি আবার এটাকে 8 দিয়ে গুণ করো তাহলে এটা হবে হচ্ছে তোমার, আমি 0.80 কে 8 দিয়ে গুণ করলে হবে হচ্ছে তোমার 6.40। আবার তুমি যদি এটাকে 8 দিয়ে গুণ করো তাহলে দেখো এটা হবে হচ্ছে তোমার 3.20।
20। দেখো আমরা কিন্তু এই অংশে শূন্য পাচ্ছি না, এটা কিন্তু চলতেই আছে, তাই না? তাহলে আমরা কি করব, আমরা শিখেছিলাম যে আমরা 4 ঘর বা 5 ঘর পর্যন্ত গুণ করব। দেখো আমি কয় ঘর গুণ করেছি, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। এভাবে আমরা 4 ঘর বা 5 ঘর পর্যন্ত গুণ করার পরে যেহেতু এটা মিলছে না, যেহেতু আমরা এখানে শূন্য পাচ্ছি না, সেহেতু আমরা কি করব, ডট ডট দিয়ে দিব। তাহলে এটা এই অংশের রেজাল্টটা কি হবে, এই অংশের রেজাল্টটা হবে হচ্ছে, আমরা কি করব, ভগ্নাংশের ক্ষেত্রে নিচ থেকে উপরে লিখি, উপর থেকে নিচে লিখি। আমরা অবশ্যই উপর থেকে নিচে লিখি। তাহলে উপর থেকে নিচে যদি আমি সাজিয়ে লিখি এটা, তাহলে কি হবে দেখো, এটা হবে হচ্ছে 1 4 6 3। এখানে একটা পয়েন্ট দিতে ভুলবো না অবশ্যই। আচ্ছা, তারপর ডট ডট ডট, কারণ এটা মিলছে না, এখানে আমরা শূন্য পাইনি, এটা চলতেই আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখো পূর্ণ অংশেরও রেজাল্ট পেয়ে গেছি, আমরা ভগ্নাংশেরও রেজাল্ট পেয়ে গেছি। তাহলে আমরা কি করব, দুইটাকে এখানে মার্জ করে দিব, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে পূর্ণ অংশটা লিখি, পয়েন্ট, মাঝখানে পয়েন্ট দিব একটা, তারপর ভগ্নাংশটা লিখবো আমরা। এটা হবে হচ্ছে 1 4 6 3 দিয়ে আমরা ডট ডট দিতে ভুলবো না, কারণ এখানে কিন্তু মিলে না, এখানে কিন্তু শূন্য আসে নাই, এটা কিন্তু চলতেই আছে ধারাটা। তাহলে আমাদের এটা হয়ে গেল হচ্ছে দশমিক থেকে আমরা কিসে চলে গেলাম, অক্টালে। আচ্ছা, আমরা দেখেছি একটা দশমিক সংখ্যা কিভাবে বাইনারিতে রূপান্তর করে, একটা দশমিক সংখ্যা কিভাবে অক্টালে রূপান্তর করে। এখন আমরা দেখবো একটা দশমিক সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করে। তাহলে দেখো এখানে একটা দশমিক সংখ্যা দেওয়া আছে, সেটাকে কিসে রূপান্তর করতে হবে, হেক্সাডেসিমালে, তাই না? কারণ এর বেস হচ্ছে কত, 16, তাই না? তাহলে এটা কিসে রূপান্তর করতে হবে, আমার এটাকে আমার দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এবার কত দিয়ে ভাগ করব বা গুণ করব, আমরা এবার 16 দিয়ে ভাগ করব অথবা গুণ করব। তাহলে দেখো এখানে পূর্ণ অংশ আছে, দশমিক অংশ আছে। তাহলে প্রথমে পূর্ণ অংশ আমরা করে ফেলি। তাহলে পূর্ণ অংশ আমরা কি করতাম, ভাগ করতাম, তাই না? তাহলে এবার কত দিয়ে ভাগ করব, এবার হচ্ছে আমরা 16 দিয়ে ভাগ করব। তাহলে 16 দিয়ে তুমি যদি 38 কে ভাগ করো, দেখো 38 কে আমি যদি 16 দিয়ে ভাগ করি, তাহলে 38 দুগুণে হয় 32, 16 দুগুণে হয় 32, আর ভাগশেষ থাকে হচ্ছে 6। তাহলে ভাগফল হচ্ছে 2, ভাগশেষ হচ্ছে 6। তুমি যদি 2 কে 16 দিয়ে ভাগ করো, দেখো আমি যদি 2 কে 16 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল হবে হচ্ছে 0 আর ভাগশেষ হবে হচ্ছে 2। তাহলে ভাগফল হচ্ছে 0, ভাগশেষ হচ্ছে 2। তাহলে দেখো আমরা কিন্তু ভাগফল 0 পেয়ে গেছি, তাই না? তাহলে আমাদের কাজ কিন্তু শেষ। এবার আমরা কি করব, এটাকে জাস্ট নিচ থেকে উপরে সাজিয়ে লিখে দিলে হবে। তাহলে এটা হচ্ছে তোমার 2 6 পাচ্ছি, তাই না? আচ্ছা, এবার আমরা কি করব, পূর্ণ অংশের কাজ আমাদের শেষ, কি করব, ভগ্নাংশের কাজটুকু করব। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে করি চলো 0.33। ভগ্নাংশে আমরা কি করি, গুণ করি, তাই না? কত দিয়ে গুণ করব, যেহেতু হেক্সাডেসিমালে যাচ্ছি সেহেতু আমরা কত দিয়ে গুণ করব, 16 দিয়ে গুণ করব। তাহলে দেখো তুমি যদি 0.33 কে 16 দিয়ে গুণ করো, 0.33 কে আমি যদি 16 দিয়ে গুণ করি, তাহলে এটা হবে হচ্ছে 5.28। আমি পূর্ণ অংশটা এই পাশে লিখলাম, ভগ্নাংশটা এই পাশে লিখলাম। এবার আমরা আবার কি করব, 16 দিয়ে গুণ করব। আমি কি পুরোটাকে 16 দিয়ে গুণ করব না শুধু এই অংশটুকুকে 16 দিয়ে গুণ করব? আমি হচ্ছে এই অংশটুকুকে 16 দিয়ে গুণ করব। তাহলে 0.28 কে তুমি যদি 16 দিয়ে গুণ করো, তাহলে এটা হবে হচ্ছে তোমার, এটা হবে হচ্ছে 4.48। এবার আমি আবার 16 দিয়ে গুণ করি। এবার আমি যদি 0.48 কে 16 দিয়ে গুণ করি, তাহলে হবে হচ্ছে তোমার 7.68। আমি যদি 0.68 কে আবার 16 দিয়ে গুণ করি, তাহলে দেখো এটা হবে হচ্ছে তোমার, এটা হবে হচ্ছে তোমার 10.88। দেখো আমি কিন্তু গুণ করতে আছি, কিন্তু এখানে 0 পাচ্ছি না, তাই না? তার মানে এটা মিলছে না, আমাদের চলতেই আছে। তাহলে আমরা কি করব, এবার উপর থেকে নিচ পর্যন্ত লিখবো, লিখে কি করব, ডট ডট দিয়ে দেব, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এটাকে উপর থেকে নিচ পর্যন্ত লিখি, এখন এখানে কথা আছে, কথা হচ্ছে আমরা যে 10 পেলাম হেক্সাডেসিমালে, আমরা কিন্তু 10 কে 10 লিখি না, আমরা 10 কে লিখি হচ্ছে, আমি লিখে দিচ্ছি, 10 কে আমরা a লিখতাম, 11 কে লিখতাম হচ্ছে b, 12 কে লিখতাম হচ্ছে c, 13 কে লিখতাম d, 14 কে হচ্ছে আমরা লিখতাম e, এবং 15 কে লিখতাম হচ্ছে f। তাহলে আমরা এখানে যেহেতু 10 পেয়েছি, 10 কে আমরা সরাসরি 10 লিখতে পারবো না, এটাকে আমরা কি লিখতে হবে, এটাকে আমরা a লিখতে হবে। তাহলে আমি কি করব, এবার উপর থেকে নিচ পর্যন্ত লিখে দিব। তাহলে এটা হচ্ছে 5 4 7, তারপর আমরা কি লিখবো, a লিখবো, কারণ এটা হেক্সাডেসিমালে আমরা 10 কে কি লিখি, a লিখি, দিয়ে আমরা একটা পয়েন্ট দিয়ে দিব। যেহেতু এটা শূন্য পাইনি, যেহেতু এটা মিলেনি, সেহেতু আমরা কি করব, এখানে ডট ডট দিয়ে দেব, তাই না? আচ্ছা, দেখো আমাদের পূর্ণ অংশের কাজও শেষ, আমাদের ভগ্নাংশের কাজও শেষ। এবার আমরা কি করব, দুটাকে মার্জ করে দিব, তাই তো? তাহলে আমরা দুটাকে যদি মার্জ করে দিই, তাহলে কি হবে, দেখো এটা হবে হচ্ছে 26.5457a, তারপর ডট ডট ডট। এটা হচ্ছে হেক্সাডেসিমালে করার নিয়ম। তাহলে আমরা শিখলাম হচ্ছে দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমালে যাওয়া যায়। আমরা আজকের লেকচারে শিখলাম হচ্ছে দশমিক থেকে বাইনারিতে কিভাবে যাওয়া যায়, দশমিক থেকে অক্টালে কিভাবে যাওয়া যায়, এবং দশমিক থেকে হেক্সাডেসিমালে কিভাবে যাওয়া যায়। আমরা বাকি রূপান্তরগুলো পরবর্তী লেকচারে ইনশাআল্লাহ শিখে ফেলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা।